প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সানায়া কোঠর ঈদ কথাবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ঈদ কাটাচ্ছেন নিজের পরিবারের সাথে, প্রিয়জনের সাথে এবং পছন্দের টেলিভিশনের সাথে। আপনাদের বাকেট লিস্টে যেসব কাজগুলো ছিল সেগুলো নিশ্চয়ই এখন করে ফেলছেন। যার পছন্দের সিনেমা দেখা বাকি ছিল সেই সিনেমাটি দেখে ফেলেছেন, এবং যাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তারা নিশ্চয়ই এখন ঘুরে বেড়াচ্ছেন, এবং যারা তারকাদের কথা শুনতে পছন্দ করেন তারা নিশ্চয়ই আজকে আমাদের টেলিভিশনের সামনে বসে আছেন। আজকে আপনাদের জন্য, আপনাদের সেই আনন্দকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য নিয়ে এসেছে আপনাদের আরও একজন পছন্দের মানুষকে। আমাদের সাথে আজকে আছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছেন? থ্যাংক ইউ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি আমি। এবং ঈদের কথা যেহেতু বলছি, ঈদের পরপর ঈদ কেমন কেটেছে? ঈদ তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে, এবং ঈদ মানেই হচ্ছে উৎসব, আনন্দ, পরিবার, বন্ধু। তো ঈদের ছুটিতে সবসময় খুব আনন্দ হয়। এরপর এই যে 12টা থেকে রাত 12টা থেকে শুরু করে পরের দিন সকাল থেকে আসলে কি করা হয়, পুরো ঈদের দিনটা একটু ডিটেইলে শুনি। ঈদের দিন আসলে যেটা করা হয় সেটা হচ্ছে বাসায় থাকা হয়, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈদে আসলে আমি লাস্ট কয়েক বছর যাবত ডিসিশন নিয়েছি যে ঈদের দিন কোনো কাজ করব না। মানে ঈদের দিনও আসলে অনেক ইন্টারভিউতে যেতে হয়, বা ঈদের দিনেও অনেক জায়গায় যেতে হয়। সো ঈদের দিনটা আমি ডিসিশন নিয়েছি যে কোনো কাজ করব না, বাসায় থাকবো, ফ্যামিলির সাথে থাকবো, আর ফ্রেন্ডদের সাথে বিকালের পর একটু আড্ডা, হই হুল্লোড়, খেতে যাওয়া। সো পরিবার এবং বন্ধুদেরকে সময় দেয়া, একদম নিজের মতো করে ঈদটা কাটানো। হ্যাঁ, সালামির ব্যাপারটা একটু শুনি। ছোটবেলা নিশ্চয়ই অনেক সালামি পাওয়া হতো। সালামি এখনো পাই, যেরকম ছোটবেলায় পেয়েছি এখনো পাই, বাট এখন তো দিতেও হয়। তো এটা তো আসলে একটা মজা। সালামি পেতে বেশি ভালো লাগে নাকি দিতে? দুইটাই সমান ভালো লাগা। হ্যাঁ। এবং পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে ঈদ কাটানোর পর কাজে কতদিন পরে, বা হচ্ছে শুধু কি ঈদের দিনটাই ব্রেক, নাকি ঈদের আগের দিন, পরের দিন, 3-4 দিনের ব্রেক নিয়ে নেওয়া হয় কাজ থেকে? আমাদের কাজে আসলে সত্যি কথা বলতে কোনো ব্রেক নাই। এমনও হতে পারে যে আমি ঈদের দিনও কাজ করছি। আমরা এমন একটা কাজ করি যেখানে তো আসলে 9টা 5টা অফিস না, প্রথম কথা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের কাজের কোনো সময় নেই আসলে, ঠিক আছে? যে আপনি শুটিং রাত 3টেও শেষ হতে পারে, আবার ভোর 5টায়ও শুরু হয়ে যেতে পারে। সো ঈদের দিনও কাজ হতে পারে, হয়তো এমন একটা টাফ সিচুয়েশন যে ঈদের দিন আসলে কাজটা করতে হবে। না হলে কখনো হয়েছে যে ঈদের দিনেও কাজ করা লাগছে? ঈদের দিন শুটিং, হ্যাঁ হ্যাঁ, শুটিং ঈদের দিন করেছি। ইন্টারভিউ অনেক এরকমই ঈদ আমার হয়েছে যে সকালবেলা বের হয়েছি, 3-4 চ্যানেলে ইন্টারভিউ দিয়ে তারপর বাসায় গেছি। সো এগুলো আমি স্টপ করেছি, এখন আমি এগুলো করি না। এখন মাফ চাই সবার কাছে যে না, পারবো না। সবাইকে বলি ব্যস্ত আছি, কারণ ঈদে আমি কোথাও যাব না। এখন এটা করি, বাট শুটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে খুব বিপদে না পড়লে ঈদে শুটিং সম্ভব না। হয়তো ফিল্মের ক্ষেত্রে কোনো একটা বিপদে পড়ে গেলে তখন হয়তো হয়, বাট ঈদে তো কেউই কাজ করতে চায় না। এবং দীর্ঘ একটা সময় কাজ করার পর নিশ্চয়ই একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে, নাকি কাজের মধ্যে থাকতেই ভালো লাগে? আমার কাজের মধ্যে থাকতে ভালো লাগে, এবং আমি একেবারেই বিশ্রাম চাই না। এরপর কাজ নিয়ে এখন কি চলছে, আমরা নতুন কি কি পাচ্ছি ভাবনার থেকে? আমি যেহেতু টেলিভিশনে কাজ করি না, সো ইটস অল অ্যাবাউট ফিল্ম এবং ফিচার ফিল্ম। তো ফিচার ফিল্ম আসলে যেটা হয়, যারা টেলিভিশনে যখন আমি কাজ করেছি তখন দেখা যায় ঈদে হয়তো কাজ আসে, বা সব সময় হয়তো একটা কাজ আছে। বাট আপনি যদি টেলিভিশনে না কাজ করেন তখন আসলে সিনেমা তো আর নাটকের মতো আপনি মুড়ির মতো করতে পারবেন না, সিনেমা এটা পসিবল না। সো এটা একটা বিষয় থাকে। বাট ঈদে যেটা আসে আমার প্রতিবার চ্যানেল আইতে আসে আমার ছোট কাকু। সো লাস্ট 3 বছর যাবৎ ছোট কাকুর প্রত্যেকটা সিরিজে ছোট পর্দায় আমাকে শুধু ছোট কাকুতে দেখা যায়, আর কোথাও দেখা যায় না। এবং এই ঈদেও দর্শকরা ছোট কাকু উপভোগ করবে চ্যানেল আয়ের পর্দায়, সেই প্রত্যাশা রাখছি। আর একটু যদি ফিরে যাই যে নিজের ব্যক্তিগত জীবন বলবো না, আসলে যতটুকু আমরা দেখতে পাই বাইরে, আমরা মাঝে মাঝে দেখি ফেসবুকে খুব সুন্দর সুন্দর ছবি এবং নাচের ভিডিও দেখতে পাই। এই যে নিজের জীবনটাকে নিজের মতো উপভোগ করা, এর সাথে কেমন কাটছে আসলে? এগুলো কি ভালো লাগা থেকেই করা নাকি কাজের উদ্দেশ্যে করা? আমার আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে আমি বলবো যে আই এম ভেরি ব্লেসড যে আমি যে কাজটা করে আনন্দ পাই সেটাই আমার প্রফেশন। সো এটা তো মনে হয় না সবাই করতে পারে। তো আমার কাজটা আসলে আমি ভালোবাসি, এবং এটাই আমি আনন্দ পাই, এবং আমার কাজের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই, এবং সেই কাজটা থেকে আমি ইনকাম করতে পারি যে কাজটা আমার ভালো লাগে। সো এবং এই যে নাচের কথাটা যে বললাম, এটি কিন্তু আমি নিজে দেখে মুগ্ধ হয়েছি, নাচের ভিডিও। সেটা কি আসলে নাচ শেখা নাকি নিজের ইচ্ছায় শুধু এমনি এমনি করা? না, আমি তো 3 বছর বয়স থেকেই নাচ শিখেছি।
এবং এটাকে এখন তাহলে আমরা ভাবনাকে অভিনেত্রী হিসেবে কেন পেলাম, নৃত্যশিল্পী হিসেবে না পেয়ে? সেটা আসলে আমি বলবো একটা বিশাল গল্প, কারণ আমি আসলে ক্লাসিক্যাল ডান্সারই হতে চেয়েছিলাম। আমার মনে হয়নি যে আমি অভিনেত্রী হব, কিন্তু এত ছোট বয়সে আসলে অভিনয়টা শুরু হয়ে গেছে এত ছোট থেকেই। তো আসলে যে মানে অভিনয়টা এত সিরিয়াসলি এটাই আমার প্রফেশন হয়ে যাবে, সেটা তো আসলে মানে সময় বলে দেয় যে আপনি কি করবেন, কখন আপনাকে কি করতে হবে সেটা সময় বলে দেয়। আর আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি শিল্পের সব মাধ্যমেই বিচরণ করতে চাই, সেটা ছবি আঁকা হোক, সেটা ডান্স হোক, সেটা অভিনয় হোক, বাট আমি আর্টের সাথেই আছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এখন কি মাঝে মাঝে মনে হয় যে যেরকম স্বপ্ন তো আগে ছিল নৃত্যশিল্পী হওয়ার, এখন কি কখনো মনে হয় মনের একটু কোণে দেখা দেয় সেটা যে আসলে নৃত্যশিল্পী হলে ভালো হতো, নাকি আমি তো ডান্সার হয়েছি, আমি 3 টাইমস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, আমি ডান্সার হয়েছি এবং এখনো নেচে যাচ্ছি। সো আমি বলবো যে অভিনেতা হিসেবে এটা আমার প্লাস যে আমি একজন ডান্সারও, এবং একজন অভিনেতাকে অবশ্যই একজন ডান্সার হতে হয়, এবং এটা হচ্ছে মাস্ট। হয়তো আমাদের কিছুই লাগে না এখন অভিনেতা হতে, বাট আমার স্কুলিংটা একটু ডিফারেন্ট, তো কারণ আমার বাবা একজন থিয়েটারের ডিরেক্টর, আমার বাবা একজন লেখক, আমার বাবা নিজে থিয়েটার অভিনেতা। সো আমার ফ্যামিলিটা আসলে একদম সাংস্কৃতিক মনা ফ্যামিলি। তো ওই জায়গা থেকে আমি আসলে ছোটবেলা থেকেই তৈরি হয়েছি একজন সংস্কৃতি কর্মী হওয়ার জন্য। তো এটাই আমার মানে স্কুলিং, এটাই আমার শিক্ষা, এটাই আমার বেড়ে ওঠা। তো আমি যদি অভিনেত্রী না হতাম হয়তো থিয়েটারে অ্যাক্টিং করতাম, বা অভিনেত্রী না হলে ডান্সার হতাম, না হলে পেইন্টিং করতে থাকতাম, না হলে আবৃত্তি করতাম। গান গাওয়ার কথাটা কেন আসছে না? এইসবের মধ্যেই হতো। আচ্ছা, এই যে শিল্পের সব জায়গায় বিচরণ করা, এখন নাচ ছাড়া এবং অভিনয় ছাড়া আর কি কিছু করতে ইচ্ছে করে, বা আমরা কি ছবি আঁকি। বাহ। এবং আরো কিছু গান কি গাওয়া হয়? গান তো প্রফেশনালি গাওয়া হয়নি, বাট ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন টুমরো, সো গেয়েও ফেলতে পারি। আসলে সেই চমক দেখার অপেক্ষায় আমরা থাকবো, যেন একজন মানুষ এক হাতে সবকিছু করছেন, সেটি সত্যিই প্রশংসনীয়, এবং আরো এক চমক আমরা দেখবো সেই প্রত্যাশা রাখছি। এবং এখন একটু অভিনয়ের গল্পটা যেহেতু কথা শুনছিলাম, যে অভিনয়টা ছোট থেকে শুরু হয়েছে, একদম ছোট থেকে বললেন, সেই স্মৃতি কি মনে পড়ে যে কিভাবে শুরু হয়েছিল? আমি যদি আপনাকে সত্যি কথা বলি যে একদম ছোটবেলার স্মৃতি আসলে আমার মনে নেই, কারণ আমি তো নায়িকাই হয়ে গেছি ক্লাস 7-8-এ। সো তারও আগে থেকে আমি অভিনয় করেছি যখন আমি শিশু শিল্পী হিসেবে কাজ করেছি। তো আমি আসলে বলতে পারবো না, মানে স্মৃতি একদম প্রথম স্মৃতি বলতে পারবো না, কারণ এত ছোটবেলা থেকেই কাজ করছি। বাট আমার মনে হয় যে আসলে এই শুটিং সেটেই আমার বেড়ে ওঠা, কারণ আমি অভিনয়ের আগে তো আমার বাবার সেটে গিয়েছি, সবসময় শুটিং দেখেছি। সো এক্স্যাক্টলি আমার কি ফিলিং হয়েছে সেটা আমি ওরকম ওই গল্পটা আমার নাই যে আমার নার্ভাস লেগেছে বা কিছু এরকম আমার কোনো হয় নাই, কারণ আমি ক্যামেরার সামনে 2 বছর বয়স থেকেই কাজ করি। সো আমার ওই গল্পগুলা নাই যে প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়ালাম কি অনুভূতি হলো। তো এটা আসলে এত ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে দাঁড়াই, তো ওই অনুভূতিগুলো আমি বলতে পারি না, বিকজ আমার মেমোরিতে নাই। এবং আগে যখন বাবার সাথে সেটে যাওয়া হতো তখনকার কোনো কিছু কি রিকল করতে পারেন যে তখনকার সবচেয়ে মজা ছিল যে তখন আব্বুর সেটে যাওয়া মানেই হচ্ছে মজার মজার খাবার খাওয়া, শুটিং এর খাবার খাওয়া, মানে এরকম মনে করতাম। আমি তো ক্লাস 5 পর্যন্ত ভাবতাম যে সবার বাবাই শুটিং করে, মানে অন্য কোনো প্রফেশন এক্সিস্ট করে সেটাই জানতাম না। একজন সফল অভিনেত্রী হিসেবে এখানে বসে থাকা এবং দর্শকের এত এত ভালোবাসা পাওয়া, এই ব্যাপারটাকে কিভাবে উপভোগ করেন? সফল কিনা জানি না, আর সফলতা তো আসলে ভীষণ আপেক্ষিক আমার কাছে। এবং আপনার নিজের কাছে আসলে কি মনে হয়, আমরা তো সবকিছু আত্মতৃপ্তির জন্য করি, আপনি কি সেই জায়গায় তৃপ্ত? অ্যাবসলিউটলি, আমি আমার নিজের জন্য কাজ করি সবার প্রথমে। আমি যাই করি না কেন সেটা আমার যদি ভালো লাগে, সেটা আমি এই ইন্টারভিউতে আমার ইচ্ছা করতে হবে আসতে, তাহলে আমি আসবো। আমার যদি মনে হয় যে না আমি আজকে আসবো না, তো আমি আসবো না। এবং এটা কিন্তু আমার প্রফেশনের আরেকটা প্লাস পয়েন্ট, যে যারা চাকরি করে বা যারা বিজনেস করে তারা কিন্তু না চাইলেও যেতে হবে অফিসে, বাট আমার কাজ হচ্ছে এটা আমার উপর ডিপেন্ড করে, আমি চাইলে কাজ করবো, আমি চাইলে কাজ করবো না, ইটস আপ টু মি। এবং এই যে এত কিছুর পর দর্শকের ভালোবাসা পাওয়া, নিজের অভিনয় হিসেবে যেটা বললাম যে আপনি নিজের জন্য কাজ করেন এবং আপনার ভালো লাগছে, সেটাই কিন্তু আসলে সফলতা, এর বাইরে কিন্তু আর কিছু নেই, কারণ আমরা আসলে নিজের জন্যই সব কিছু করি। এরপর এখন এসে বন্ধু বান্ধব বা বাবা মায়েরা কি বলছে, বা থাকে না যে পরিবারের কাছের জন, একটু প্রিয়জন, তারা তো প্রশংসা করে নিশ্চয়ই, কাজ নিয়ে অনেক কিছু বলে, তখন কেমন লাগে? আমার কাছের মানুষের চাইতে আসলে কাছের মানুষ কি বলছে
সেটা তো আছেই অবশ্যই। আর কাছের মানুষরা কখনো নেগেটিভ কথা বলে না, কারণ কাছের মানুষ সেই হয় যে আপনাকে সবসময় উৎসাহ দেয়। আদারওয়াইজ আমার মনে হয় না যে উৎসাহ দেয় না তাকে কাছের মানুষ বানানোর দরকার নাই, এটা আমার মনে হয়। নিজের ভুলগুলো কি তাহলে নিজেই খুঁজে বের করেন? আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দর্শক, ঠিক আছে? সো দর্শক হচ্ছে একমাত্র মানে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ মানুষ আসলে আমার ক্যারিয়ারে হচ্ছে আমার অডিয়েন্সরা, বিকজ তারাই আমাকে রেলেভেন্ট রেখেছে এখন পর্যন্ত। তো তারা যে কাজটা পছন্দ করে সেটা আমি বুঝতে পারি, তাদের আগ্রহ দেখে বোঝা যায়। আর এখন তো আরও বেশি ওপেন, বোঝাই যায় সোশ্যাল মিডিয়াতে যে দর্শক কি পছন্দ করছে কি করছে না। সো অডিয়েন্স আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার নিজের চাইতেও কাজের ক্ষেত্রে। এবং আবার একটু ঈদের কথায় ফিরে আসি, এত সুন্দর একটি জামা পরে ভাবনা আমাদের সামনে বসে আছে দেখতে পাচ্ছি। তো এই যে ঈদুল আজহাটা তো আসলে কোরবানি কেন্দ্রিক হয়ে থাকে বেশি, এখন কি এই ঈদে শপিং করা হয়? শপিংটা না এই ঈদে বা কোনো সেলিব্রেশনে আমার শপিং করা হয় না আসলে, কারণ আমরা তো এত কাজের জন্য শপিং করতে হয়। তো শপিং আসলে ওরকম আয়োজন করে যে ঈদে শপিং করতে যাচ্ছে আমার জন্য সেটা হয় না, বাট আমার ফ্যামিলির জন্য কিনতে হয়, কাছের মানুষদের জন্য কিনতে হয়, মানুষের জন্য কিনতে ভালো লাগে, আমার জন্য আমার কিনতে ভালো লাগে না। এবং গিফট পাওয়া হয় নিশ্চয়ই? হ্যাঁ, সবাই গিফট করে। ঈদের মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন হয়? খাওয়া তো আমার মা, শি ইজ ফ্রম পুরান ঢাকা, সো আপনি ভাবতেই পারছেন যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাদের বাসায় কি হয়। ঈদের দিন সকাল কি সেমাই খেয়ে শুরু হয় নাকি পায়েস? আমি আসলে সেমাই নতুন করে রান্না করা শিখেছি এবং আমার সেমাই রান্নাটা সবাই খুব পছন্দ করে বাসায়। তো ঈদে আমার সেমাই রান্নাটা হয়। আর পায়েস, আম্মুর পায়েস ইজ দ্য বেস্ট, সো পায়েসটা আম্মুর হয়। আর আমাদের বাসায় হচ্ছে ঈদের স্পেশাল একটা চটপটি করে, সো চটপটিটা ঈদে আমরা, আমি মাত্রই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে হালিম নাকি চটপটি। আমার নিজেরও চটপটি খুব পছন্দের, হালিমের থেকে চটপটি বেশি মজা আমার মনে হয়। এখন এই যে পুরান ঢাকার কথা তো আসলে আমরা শুনেই বুঝে ফেলেছি যে কি পরিমাণ খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়। এরপর একটু আবার কাজের কথায় ফিরে আসি যে আসলে প্রত্যেকটি কাজই তো শিল্পীর সন্তানের মতো। জানি প্রশ্নটি খুবই কঠিন, কিন্তু নিজের কোন কাজটিকে একদম হৃদয়ের খুব কাছের মনে হয়? ইম্পসিবল আসলে না, আমার মনে হয় ইটস ইয়েট টু কাম। এবং এটি মনে করলেই কিন্তু আসলে আমরা আরো ভাবনার থেকে আরো ভীষণ ভীষণ সুন্দর কাজ উপহার পাবো ইনশাআল্লাহ। এখন ব্যক্তিগত জীবনের জন্য বা নিজের জন্য কি কাজ করা হচ্ছে? নিজের জন্য নিজের ফেসবুকে আপলোড করার জন্য কি আলাদা শুট করা হয়? না না, সবকিছুই দরকার, আলাদা শুট করা হয় না, বাট আমি খুব ক্যান্ডিড ছবি টবি তুলি এবং সেগুলো আপলোড করি, বিকজ আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় আমি থাকতে চাই। আমি কখনো মানে আমি আমার অডিয়েন্সকে আমার নিজের রনেসটাই দেখাতে চাই যে আমি এটা করি। তো হয় না বাংলাদেশে বা অনেক জায়গাতেই আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদেরকে শেখানো হয় যে তুমি আসলে সিনেমার নায়িকা, তুমি হঠাৎ করে একটা কবিতা পোস্ট দেয়া বা একটা পেইন্টিং পোস্ট দেয়া, চারকোলে ছবি করা যাবে না, এটা আসলে না, সিলি না, এটা আসলে নায়িকা ইমেজের সাথে যায় না। ঠিক একটা তরিকা আছে, তো নায়িকা হওয়ার একটা ন্যারেটিভ আছে, একটা সেট আছে তো ইন্ডাস্ট্রিতে। তো ওইখানে আপনি আমাকে বেঁধে ফেলতে পারবেন না, আমি তো একদম আলাদা, বিকজ মানে আমার কাজই আলাদা। আমি একেবারে আমার মতো, সো আমি আমার মতোই থাকতে চাই, যে আমি চারকোলে ছবি আঁকছি এন্ড দ্যাটস মি, এটাই আমি। সো একটা নায়িকা ছবি আঁকতে পারে বা আঁকতে পারে না, তো আমি তো আঁকতে পারি, আমি কেন আমার ছবি আঁকাটা দেখাবো না আমার দর্শকদেরকে, তাই না? আমি বই লিখতে পারি, আমি কেন লিখবো না? তো এখানে আমার নায়িকা ইমেজের যে ক্ষতি হয়ে যায় সেটা আমি বিশ্বাস করি না। এটা হয়তো অনেকে মানে বলতে চায়, চাপিয়ে দিতে চায় আমার ভেতরে মাঝে মাঝে, না কি দরকার বই লেখার, কি দরকার ছবি আঁকার, তুমি তো একটা কমার্শিয়াল নায়িকা, তুমি তো ঠিকঠাক নাচতে পারো, তুমি দেখতে অনেক সুন্দর, এই ইন্টেলেকচুয়ালিটিটা বাদ দাও। সো আমার মনে হয় যে নো, আমি যেটা পারি শুধুমাত্র না নিয়ে আমার প্রতিভাটাকে আমি যেটা পারি সেটা আমি শেয়ার করব আমার অডিয়েন্সের সাথে। কারণ আমি বলি আপনাকে, কোভিড মেড মি আ পেইন্টার। আমি যে ছবি আঁকতে জানি এটা আমি কোভিডের আগে কখনো জানতাম না, এবং আপনি বিশ্বাস করবেন না, আমার দেখা দেখি কত সাধারণ মেয়েরা ছবি এঁকে এঁকে আমাকে পাঠিয়েছে ইনস্টাগ্রামে, ফেসবুকে। আমার আদার টেক্সট ভর্তি ছিল কোভিডের সময়, যে মেয়েরা ছবি এঁকে আমার ছবি আমি যেটা আঁকছি সেটা কপি করছে। প্রতিদিন আমি 4-5টা মেয়ের ছবি আঁকা পেতাম যে আপু আপনারটা দেখে আমরা আঁকলাম, এবং ওই মেয়েগুলার থেকে এখন কমপক্ষে 10 থেকে 12 জন যারা আমার ইনস্টাগ্রামে আছে তারা প্রফেশনালি ছবি বিক্রি করছে একে একে। সো আমার লাইফের গোল ওইটাই, যদি আমি কাউকে ইন্সপায়ার করতে পারি কোনো কাজে।
এবং শুধুমাত্র তো এটা না, হয়তো ছবি আঁকা ছাড়াও আরো অনেক অনেক কাজ মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, তখন এই ব্যাপারটা কেমন লাগে যে এই যে আমি অন্যান্য অনেকের পাথেয় হয়ে দাঁড়ালাম? ভালো লাগে, মানে আসলে আমরা মানে শিল্পীদেরকে তো খুব সহজেই খুশি করা যায়, তো আমি তো অল্পতেই খুশি হয়ে যাই। মানে ছোট একটা কেউ যদি একটা কিছু লিখলো যে ভালো লাগছে, আপনার অভিনয়টা ভালো লাগলো বা আপনার ছবি আঁকাটা ভালো লাগলো, এটাই তো অনেক কিছু মনে হয়, অনেক খুশি হয়েছে। এবং এই যে পজিটিভ কমেন্টস বা হচ্ছে প্রশংসা পাওয়া, অ্যাপ্রিসিয়েশন পাওয়া, সেই জায়গা থেকে যদি একটু টেনে এনে জিজ্ঞেস করি যে এখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা খুব বুলশিট হয়ে গেছে, এই শব্দটি উচ্চারণ করা আসলে ঠিক না, তবে খুব নেগেটিভ কমেন্ট করছে মানুষ, তখন সেটিকে কিভাবে নেন বা তখন কি একটু খারাপ লাগে নিজের মধ্যে? দেখেন, খারাপ লাগা আসলে ওগুলা আমি মানে খেয়ে ফেলছি ভিতরে, ওভারকাম করে ফেলা শেষ। খারাপ লাগার কোনো অপশন নাই, বিকজ দিস ইজ মাই প্রফেশন। ওকে, আমি সাইন করেছি যে আমি এখানে থাকবো, এই ইন্ডাস্ট্রিতে আমি থাকবো, তো ওই জায়গা থেকে আসলে এটা শুধু ইন্ডাস্ট্রির বিষয় না, তো এটা হচ্ছে পুরো মানে পুরো সোসাইটির বিষয় যে নেগেটিভ কমেন্ট বা কিছু, এটাকে আমি বলবো যে একেবারেই পাত্তা দেওয়ার কিছু নাই, কারণ যে নেগেটিভ কমেন্ট করছে তার কোনো আইডেন্টিটি নাই, ঠিক আছে, তার কোনো ফেস নাই, ওগুলো সব ফেক কমেন্ট, রাইট? বা যদি রিয়েল লাইফেও কেউ হয়, সে যখন সামনে আসবে সে তখন আমার সাথে ছবি তুলতে চাইবে, সে তখন আমাকে বলবে আমি আপনাকে অনেক পছন্দ করি, রাইট? সো ওইটা কিছু যায় আসে না, মানে উইদাউট ফেস কোনো মানুষ কি লেখছে, আর আমি তো আসলে কমেন্ট পড়ি না, আমি জানি না, না পড়াই সব থেকে ভালো, আমি কমেন্ট পড়ি না। এবং এই যে শিল্পী হিসেবে নিজেকেই নিজের মতো প্রকাশ করা, থাকার যে ব্যাপারটা বলছিলেন, এইভাবেই এখন আসলে যে সোশ্যাল মিডিয়ার এরাতে শিল্পী হিসেবে টিকে থাকার লড়াইটাও কিন্তু অনেক বেশি, কম্পিটিশন অনেক বেড়ে গিয়েছে, সবকিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, তো এই চ্যালেঞ্জটাকে কিভাবে নিচ্ছেন এখন? আসলে শিল্পীদের নিজেকে নিজের মতো করে থাকার জন্য কি কি করতে হয়? শুনুন, শিল্পী কখনো নিজের মতো করে থাকতে পারে না, এটা সম্ভব না, মানে আমি এটা বিশ্বাস করি, মানে আমি 2025 সালে এসে তো একেবারেই পসিবল না। এখন আমার ভালো লাগছে না ইন্টারভিউ দিতে সেজে গুজে এসে, এটা হয়তো আমার ইচ্ছা করে না, না মানে কথার কথা বলছি, তো তারপরেও আমাকে আসতে হবে বিকজ অফ মাই অডিয়েন্স, তারপরে আমাকে আসতে হবে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। এখন আপনার এখানে আসার আগে আমার মেকআপ করতে হয়েছে, রাইট? মেকআপ করে আমার ছবি তুলতে হয়েছে, রাইট? এখন একটা ফুল প্যাকেজ থাকে, ওকে, সেই ছবিগুলো আমাকে ফেসবুকে পোস্ট করতে হবে, একটা রিল পোস্ট করতে হবে, ঠিক আছে, তারপরে ইন্টারভিউতে এসে বসতে হবে, আপনার সাথে এই যে কনভারসেশন চলছে, তো সব কিছু মিলে আমি, এটা হচ্ছে মানে এরকম না যে সারাক্ষণ শিল্পীর যে কাজগুলো আসলে আমি করছি এগুলো সব প্রত্যেকটাই আমার মনের খুব ফেভারিট, কারণ শিল্পী সত্ত্বা একটা আলাদা বিষয়, আর মানে ইন্ডাস্ট্রিতে কাজ করা টু ডিফারেন্ট থিং। ওকে, ইন্ডাস্ট্রিতে যদি আপনাকে রেলেভেন্ট থাকতে হয় আপনাকে অনেক কিছু করতে হবে যেটা আপনার পছন্দ না, তো আগে আমি যেটা আমার পছন্দ না সেটা একেবারেই করতাম না, মানে ভাবতামই না, মনে হতো যে না এটা তো আসলে এটা আমার কাজ না, বাট আসলে যেটা আমার কাজ না সেরকম অনেক কাজ আমাকে করতে হয়। আমি তো এখন ভীষণ কনফিউজ যে ভাবনার কি এখন আমার সাথে কথা বলতে ভালো লাগছে? না, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে, বাট এক্স্যাক্টলি আমাকে দেখলে কেউ বুঝবে না যে আমার ভালো লাগছে কি ভালো লাগছে, ভিতরে কি চলছে একদমই বোঝার উপায় নেই, কিন্তু না একটা না হলেও কেউ কারোটা বুঝতে পারে না, আর বুঝতে পারলে কিন্তু খুব সমস্যা হতো। আমি বলি আপনাকে, আমি যদি বুঝতে পারতাম যে আপনি কি ভাবছেন এখন, বা আমাদের ক্যামেরার পেছনে যিনি আছে উনি যদি বুঝতে পারতো যে আমি কি ভাবছি, তাহলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতো না, আমাদের কিছুই থাকতো না, তখন আপনি আমার সম্পর্কে কি বলছেন সব আমি জানতে পারছি, সো এটা খারাপ হতো। অনেক অনেক ধন্যবাদ ভাবনা, আপনার সাথে আড্ডা দিয়ে আমারও ভালো লেগেছে, আমাদের সকলের ভালো লেগেছে এবং আশা করছি দর্শকরা উপভোগ করেছে। আমরা কি একটি গান শুনতে শুনতে বিদায় নিতে পারি? গান আমি পারবো না, মাফ করে দেন। তাহলে আর কি করার, গান না শুনতে শুনতে বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে এবং ঈদে আপনারা সকলের সাথে নিজের আপনজনের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং সেই খুশি ভাগাভাগি করে নিলাম আমরাও আপনাদের সাথে, আপনাদের একজন প্রিয় মানুষকে নিয়ে। আপনারা সকলে সানায়া কোচর ঈদ কথাবার্তার সাথেই থাকবেন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।